গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে গিয়ে চেস্ট আর ব্যাকের ওয়ার্কআউট আছে, যেরকমটা তোমরা জানো। আর আজকে ব্যাকের ওয়ার্কআউট মেবি হয়তো করবো না, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু তোমাদেরকে কালকে বললাম যে কোনো কারণে একটু রাইট সাইডটা একটু হালকা একটু চোট লেগে গেছে, তো সেই জন্য ব্যাকের ওয়ার্কআউটটা আজকে স্কিপ করে দেবো একদিনের জন্য। তো চেস্টটাই শুধু করব। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো ভিডিওতে কি হয় না হয়, সারাদিন দেখতে থাকো। আর এখন খাবার দাবার তৈরি করা হচ্ছে, খেয়ে নিয়ে তারপরে তার 35 থেকে 40 মিনিটের মাথায় ওয়ার্কআউট করব। তো তার মাঝখানে তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি একটু পরে চেস্টের ওয়ার্কআউট করব। আর আজকে ফাইনালি ডিসাইড করলাম যে ব্যাকের ওয়ার্কআউট আজকে আর করবো না, অনলি বিকজ অফ যেহেতু পেইনটা একটু হালকা আছে। তো আজকে আর রিস্ক নেবো না, বাই চান্স যদি ইনকেস বেড়ে যায় ব্যথাটা, তো সেই জন্য আর করবো না। একটা দিন না করলে কোনো অসুবিধা হবে না, তো আজকে এটা স্কিপ করে দিচ্ছি, কেমন? আর আর চেস্টটা করলে কোনো প্রবলেম হবে না, চেস্টটা তো করতেই হবে। তো গাইজ, আমি ওয়ার্কআউট স্টার্ট করে দিয়েছি। এখন আমার চেস্টের ওয়ার্কআউট চলছে, ডাম্বেল প্রেস চলছে। এই যে ডাম্বেল বানিয়ে নিয়েছি, এটা আছে 5 কিলোর করে আছে, এরপর আরও বাড়িয়ে নেবো। তো এক সেট সবে করলাম, তো করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বেঞ্চ ফেঞ্চ সব রেডি করে ডাম্বেল প্রেস মারলাম, এরপরে মারবো ইনক্লাইন ডাম্বেল প্রেস, দেন ফ্লাইং মারবো, তারপরে ক্রস কেবেল আছে। চলো, তো আমার ডাম্বেল প্রেস মারা হয়ে গেছে, এখন আমি রেডি করবো ইনক্লাইন। এটাকে একটু উপরে তুলতে হবে, চলো তুলে ওটাকে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ইনক্লাইনের জন্য সেট আপ রেডি করে নিয়েছি। এটা মারবো ইনক্লাইন বেঞ্চ প্রেস, ইনক্লাইন ডাম্বেল প্রেস, সরি বেঞ্চ প্রেসটা তো ওই বারবেলে মারলে বেঞ্চ প্রেস, এটা ইনক্লাইন ডাম্বেল প্রেস মারবো। তো ওই ডাম্বেলেই মারবো। তো এই হলো ব্যাপার। তো ভিডিওটা দেখতে থাকো, ওয়ার্কআউটটা করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার ইনক্লাইন ডাম্বেল প্রেস মারা কিছুটা ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তার কারণ হচ্ছে গিয়ে আমি তো ভিডিও করতে পারবো না, মাকে বললাম একটু ভিডিও করে দিতে, করে দিল, আমার সুবিধা হলো। একটা সেট মেরে নিলাম, এবার আরও 2 সেট পরপর মেরে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। পরপর আছে ওয়ার্কআউট, একটু টাইম দিতে হবে। আমার ওয়ার্কআউট ডান, চেস্টের ওয়ার্কআউটটা ভালোভাবে করে নিয়েছি। এখন পোস্ট ওয়ার্কআউট মিলটাও নেওয়া হয়ে গেল, এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর বাইরে দেখো নেক্সট লেভেলের রোদ, একদম টাক ফেটে যাওয়ার অবস্থা, এরকম অবস্থা, বেশিক্ষণ দাঁড়াবো না। চলো তারপরে কথা বলছি। রান্নাবান্না এইদিকে অলমোস্ট ডান, প্রায় 12টা বাজতেই যায়। চলো, তো গাইজ আমার ওয়ার্কআউট তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, যেরকমটা তোমাদের বললাম। আর এখন তো দুপুরে প্রায় লাঞ্চ করার সময় হয়ে গেল, প্রায় 1:45 বাজে। আর গরম তো নেক্সট লেভেলের। আজকে আর ঠান্ডা নেই, কারণ কালকে অবধি ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই ছিল। কালকে রাতে এসি চালাতে লাগেনি, তার কারণ ওয়েদারটা বেশ ডিসেন্ট ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ওয়েদারটা ঠান্ডা থাকলে না সত্যি ঘুমিয়েও শান্তি হয়, বেশ রিল্যাক্সিং লাগে, বেশ ভালো লাগে। আর আজকে তো মনে হয় সেটার কোনো চান্সই নেই, তার কারণ হচ্ছে কি যা গরম, অবস্থা ফুল টাইট হয়ে যাচ্ছে একদম। তো দেখা যাক কি হয় বিকেলের দিকে। আজকে আবার নীলের পুজো আছে, আজকে আবার বিকেলের দিকে বৃষ্টি হয় কি না সেটাও দেখা যাক। আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আর বৃষ্টি হলে পরে অবশ্যই ভালো হয়, তার কারণ ওয়েদারটা অ্যাটলিস্ট একটু তো ঠান্ডা হয়, মানুষ গরম থেকে একটু স্বস্তি পায়। কারণ হাঁসফাঁস করা গরমের মাঝে মাঝে যদি একটু বৃষ্টি বা হাওয়া হয়, তাহলে একটু মানুষ স্বস্তি পাবে, এই আর কি। আর কি আর করা যাবে, কিন্তু কিছু তো করার নেই। যদি না হয় আমরা তো জোর করে কিছু করতে পারবো না। একটু হলে মাঝে মাঝে বৃষ্টি হলে একটু ঠান্ডা থাকে, বা কোনো দিকে বৃষ্টি হলে সেই ঠান্ডা হাওয়াটা আসলেও তাও ঠান্ডা হয়।
তো দেখা যাক কি হয়। আজকেও মানে সেরকম কিছু সিচুয়েশন থাকে নাকি বিকেলবেলা, সকাল থেকে তো মানে কাঠফাটা গরম, একদম রোদ। দেখা যাক বিকেলে কিছু হয় নাকি। জেনারেলি এই বছরটা অনেকটা বেটার আছে, কিন্তু অন্য বছর কিন্তু এরকম থাকে না। অন্য বছর মানে প্রচণ্ড গরম থাকে এই সময়টা। এখন মাঝে মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, হাওয়া টাওয়া দিচ্ছে, কিন্তু এই মানে অন্য বছর কিন্তু এটা থাকে না। দেখা যাক কি হয়। তো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে মানে সিম্পল মেনু হয়েছে, আলুর দম হয়েছে, ডিমের ঝোল, মানে এই সব আর কি। সিম্পল খাবার দাবারই হয়, বেশি কিছু হ্যাবড়া জ্যাবড়া গরমে খেতে ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার কথা বলছি তোমাদের সাথে, পরে আসছি। তো গাইজ এখন বাজে বিকেল 4:10, আর আমি উঠে গেছি অনেকক্ষণ আগেই। আমি এতক্ষণ অ্যাজ ইউজুয়াল মুভি দেখছিলাম। তো মুভি টুভি দেখে ভাবলাম তোমাদের সাথে আবার কথা বলা যাক। আর মা এখন চলে গেছে উপরে রুটি করতে, আমার লাগবে না, তার কারণ বললো অল্প কটা করবো, আমাকে তোকে মানে কিছু করতে হবে না। তার কারণ হচ্ছে গিয়ে বেশি মানে কোয়ান্টিটি যদি বেশি করে তাহলে পরে কি হয়, তখন দরকার হয়, অল্প করে করবে, সেই জন্য বেশি দরকার মানে আমাকে দরকার পড়বে না। তো যাই হোক, আমি এখন চলে যাবো ছাদের দিকে। ছাদের দিকে গিয়ে দেখবো গাছগুলোর কন্ডিশন কি আছে, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো যাই, ছাদে গিয়ে দেখা হচ্ছে। উপরে গাছগুলোর কন্ডিশন, হ্যাঁ শুকনো হয়ে গেছে গাছগুলো, গাছের মানে গোড়াগুলো। তো জল তো দিতেই হবে। আজকে ভালো গরম ছিল, বললে হবে না, আজকে বস বেশ গরম ছিল। তার কারণ আজকে রোদটাও উঠেছে ফাটিয়ে, আর গরমটাও পড়েছিল একদম নেক্সট লেভেলে। তো কী করতে হবে, এখন জলগুলো দিয়ে দেবো, ফটাফট জলগুলো দিয়ে এদিকে কাজটা সেরে নিই। তার কারণ হচ্ছে দিতে যখন হবেই, ফালতু দেরি করে কোনো লাভ নেই। আর আজকে আজান পড়ছে, তার কারণ হচ্ছে এই সময় এখন তো নামাজের সময়। কালকে তো ঈদ গেছে, সবার ভালোভাবে ঈদ কেটেছে আই হোপ। তো কালকে বৃষ্টিটা হলে পরে হয়তো আরও ভালো করে, হয়তো ঠান্ডা আরও, অবশ্য বৃষ্টি না হয়েছে ভালোই হয়েছে একদিকে, সবাই তো বেরোতে পেরেছে, ঘুরতে পেরেছে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের পুজোর সময় যেরকম আমরা আনন্দ করতে চাই, যেরকমভাবে ঘুরতে মানে পছন্দ করি, তো ওদের ফেস্টিভ্যালে ওরাও তো ডেফিনেটলি সেটা ওদের ইচ্ছা হয়, তাই না? আর ওদের তো একটা দিন, আমাদের তো 4টে দিন, আর ওদের তো একটা দিন। তা এই দিকটাও ভেবে দেখার আছে, সত্যিই তাই। আর খ্রিশ্চান যারা আছে, যারা ক্রিসমাসে, ওদেরও একটা দিন। তো সব থেকে বেনিফিটেড ওই আমরাই। যদিও আমি এখন তো জানোই তোমরা, বেরোই না, যাও বেরোই তাও মা বাবা একটু জোরাজুরি করে, তাই বেরোতে এখন অ্যাজ সাচ ভালো লাগে না। তার কারণ হচ্ছে গিয়ে সেই মানসিকতাটাই আর নেই। একটা সময় ছিল যখন মানে প্রচণ্ড বেরোতাম, মানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজোতে ঘুরতাম। আজ থেকে 2 বছর আগেও অন্যরকম ছিল মানসিকতাটা। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়, কেননা একই রকম থাকবে তার কোনো মানে নেই। সময়ের সাথে সাথে মানুষই তো পরিবর্তন হয় না। তো পরিবর্তন, সবাইকে পরিবর্তিত হতে দেখে দেখে আমিও পরিবর্তিত হয়ে গেছি। কিছু করার নেই বস, তার কারণ সবাই পরিবর্তন হয়ে গেলে, তুমি যদি পরিবর্তন তোমার না হয়, তাহলে তোমাকে সবাই কি করবে, বলির বকরা করে দিয়ে চলে যাবে। তো সেই জন্য নিজের পরিবর্তন হওয়াটাও খুব ইম্পর্টেন্ট, খুব এসেনশিয়াল। তো সেই জন্য আমিও পরিবর্তন হয়ে গেছে আমারও। হ্যাঁ, এখন যদি আমাকে সবাই বলে যে দাদা তোমার পরিবর্তন হয়ে গেছে, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, আর না অবভিয়াসলি আমি হয়েছি, অবভিয়াসলি আই ডু। তার কারণ হচ্ছে গিয়ে কেন হব না, তোমরাই বলো আমাকে কেন হব না। তার কারণ হচ্ছে গিয়ে সবার কথা ভেবে তো দেখলাম, আর দেখলাম তো হ্যাঁ সততা অবশ্যই আছে, সততা নিয়ে 100% অনেস্টি নিয়ে চলি, আর সেটা নিয়েই চলবো। আর জীবনে এরকম অনেক মানুষ আছে, আমাদেরকে অনেকভাবে মিসগাইড করে, অনেকভাবে আমাদেরকে মানে ভুলভাল পথে চালনা করার চেষ্টা করে। কিন্তু আমি একটা জিনিস এখন মনে করি যে নিজে যদি ঠিক থাকা যায় না গাইজ, তো যত প্রবলেম, যত ডিফিকাল্টি আসুক না কেন, কেউ তোমাকে নাড়াতে পারবে না তোমার জায়গা থেকে, 1 ইঞ্চও নাড়াতে পারবে না। নিজের জায়গাটাকে সবসময় ঠিক রাখতে হবে। আর আমি খুব বড় ভুল করেছিলাম হচ্ছে গিয়ে, মানে একটা সময় কাউকে অন্ধের মতো প্রচণ্ড বিশ্বাস করে। আবার আমি বলছি, তার কারণ এটা আমার এক্সাম্পল স্বরূপ এসে যাই, কারণ আমি কাউকে বিশ্বাস করে অন্ধের মতো শুধু বিশ্বাস না, অন্ধের মতো বিশ্বাস করে মানে বিশাল বড় ঠকেছি। তো সেই জন্য মানে সেই বিশ্বাসটা সবার উপর থেকে উঠে গেছে, আর হয়তো সেই বিশ্বাসটা কোনোদিন অর্জন হবে না কারোর প্রতি। ঠিক আছে, এটাই হওয়ার ছিল, এটাই একদিকে খুব ভালো হয়েছে। তার কারণ আমি যে আজকে এরকম রুড হয়ে গেছি, এরকম হয়ে গেছি, আমার নিজের মেন্টালিটি চেঞ্জ করে ফেলেছি।
কিন্তু তোমাদের ক্ষেত্রে না। তোমাদের ক্ষেত্রে আমি যেরকম ছিলাম আগে, যেই শরীর ছিলাম সেরকমই আছি, আর আগামী দিনেও থাকবো। সেই সব মানুষদের ক্ষেত্রে এখন তো মানুষকে চেনা সব থেকে বড় দায়, সব থেকে বড় দুষ্কর ব্যাপার। কারণ সব কিছু তুমি চিনতে পারবে, কিন্তু শুধুমাত্র মানুষকে চিনতে পারবে না, আর মানুষকে বিশ্বাস করা যাবে না। তার কারণ হচ্ছে গিয়ে দিন শেষে গিয়ে সবাই কিন্তু সেই আঘাতটা এখানটাতেই করবে। আর সুতরাং দরকার নেই, নিজেকে সবসময় হ্যাপি রেখে নিজের মতো করে এগিয়ে যাওয়াটাই বেটার। ঠিক আছে, যাই হোক, বেশি কথা না বলে আমি আমার কাজটা সেরে ফেলি, নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি গাছে সব দেখতেই পাচ্ছ, সব জল দিয়ে দিয়েছি দেখো। আর এই গন্ধরাজ লেবু গাছটাতে তোমাদের কিছুদিন আগে বলছিলাম না যে এবছর কুড়ি আসেনি, দেখো একটা কুড়ি কিন্তু অলরেডি ধরে গেছে। ফাইনালি একটা দুটো যাই হোক হয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর তো দেখতে পাচ্ছি না, আর যদি কখনো দেখতে পাই তো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। দুটো তো ফুল দেখেছিলাম, কিন্তু আপাতত এটাই দেখতে চোখে পড়লো। তো ভিডিওর কোয়ালিটি কেমন আসছে বস, সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর এই গাঁদা ফুলের গাছগুলোও বড় হয়ে গেছে। এগুলো সব বাবার পরিচর্যা, আর কিছুই না। এখানে দেখো লঙ্কা গাছে ফুলও ধরে গেছে, কিছুদিনের মধ্যে আবার লঙ্কাও হয়ে যাবে। তো জল দিয়ে দিলাম, আর এই বালতিটাতে আমি জল ভরে রাখছি। তার কারণ হচ্ছে গিয়ে এই বালতিটার জলটা দিই, তার কারণ ট্যাঙ্কের জল প্রচণ্ড গরম। তো সেই জন্য এখান থেকে কিছুটা জল নিয়ে এই গাছগুলোতে দিয়ে দিই, তার কারণ ঠান্ডা, এই জলটা ঢাকা দেওয়া থাকে তো ঠান্ডা থাকে জলটা, তো সেই জন্যই রেখে দেওয়া হয়। আর এই হলো ব্যাপার, আর কিছুই না। তো এখানে জলটা ভরুক, জলটা ভরতে এবারে বাকি জলটা ভরে গেলে জলটাকে এখানে, বালতিটাকে এখানে রেখে ঢাকা দিয়ে দিই। আর মা ওদিকে গেছিলো একটু নিচে, কি দরকার আছে বললো, তো এখনও তো রুটি ফুটি করেনি, কখন করে দেখি। আর আমি এখন এখানেই আছি, আমাকে বললো আমার দরকার হবে না, তো সেই জন্য আমি এখানেই আছি। এদিকে বালতির জলটা ভরে গেছে, এটাকে আমি রেখে দিই। এই একটা প্লাই দিয়ে ঢেকে রাখি, না হলে কি হয় এর মধ্যে কাকে এসে উৎপাত করে প্রচণ্ড, মানে কাকে সব নোংরা সমস্ত জিনিসপত্র নিয়ে এসে না কি করে এর মধ্যে, মানে চুবিয়ে মানে নোংরা করে জলটাকে প্রচণ্ড। তো সেই জন্য দিয়ে দিলাম। আর এখন ওয়েদারটা মেঘলাই আছে, দুপুরের দিকে কিন্তু রোদ্দুর ছিল বেশ, কিন্তু এখন কিন্তু মেঘলা আছে, মানে অতটা কষ্ট হচ্ছে না কিন্তু গরমে। তো ওই জন্য কাজগুলো সেরে নিলাম, তোমাদেরকেও দেখালাম, ঠিক আছে। আর বেশ একটা হাওয়াও দিচ্ছে হালকা হালকা, ভালো লাগছে। আর আমার তারাপীঠ সিরিজের ব্লগটা আমি দেখছিলাম, তারাপীঠে এবছর, এই আগের বছর যে এই যে গেলাম যে ডিসেম্বরে, 2023 ডিসেম্বরে গেলাম। বছরে একবার তারাপীঠ যেতে আমার সত্যিই খুব ভালো লাগে, বাইক রাইড করে বিশেষত। সবই ঠিক ছিল বোধহয়, ওই আসার সময় ওরকম একটা খারাপ ইনসিডেন্ট না হলে বোধহয় সব কিছুই ঠিকঠাক ছিল। আর তোমরা রোজ, আমি ভ্লগ পোস্ট করছি, রোজ আপলোড করছি, তোমরা ভিডিওর ভিউজ কেন এত কম আসছে, লাইক এত কেন কম পড়ছে, সাবস্ক্রাইব কেন এত কম করছো? আচ্ছা সত্যি করে অন ক্যামেরা আমাকে তোমরা বলো তো, আমার সামনে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, সত্যি কি ভিডিওর কোয়ালিটি একদম ভালো লাগছে না, নাকি তোমরা দেখেও মানে স্কিপ করে যাচ্ছ, কোনটা? কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। ভিডিও তোমাদের জন্য পোস্ট করছি, আপলোড করছি রেগুলার, তা তোমরা তা সত্ত্বেও আমাকে যদি রেসপন্স না করো, ভিডিও বানানোর এনার্জিটা কোথা থেকে আসবে? আসে তো তোমাদের থেকে। ভিডিও বানানোর এনার্জিটা কোথা থেকে আসে? তোমাদের থেকেই তো আসে। তোমরা যদি সেইভাবে যদি রেসপন্স না করো, তাহলে ভিডিও বানিয়ে আমার কি হবে? তোমাদের জন্যই তো আমার বানানো, এত খেটে খুঁটে ভিডিও বানানো তোমাদের জন্যই। সব কিছু শেয়ার করি, তোমাদের সাথে কি করি না করি সব কিছুই শেয়ার করি, এবং সেই জন্যই তো মানে ইউটিউব স্টার্ট করা, ঠিক আছে। তো কিছু মানুষের ধারণা আছে যে ইউটিউবে মানে ভ্লগিং করলেই নাকি মানে প্রচুর টাকা ইনকাম করা যায়, কিছু মানুষের ধারণা আছে। হ্যাঁ ডেফিনেটলি, মানে এটা একদম ভুল কথা না, কিন্তু যাদের মনে এই মানসিকতাটা আছে যে
ইউটিউব করলেই নাকি টাকা পাওয়া যায়, কিন্তু সম্পূর্ণ সেটা ভুল। তার কারণ তোমাকে সেই হার্ডওয়ার্ক, সেই ডেডিকেশনটা করতে হয়, তারপরে অনেক পরিশ্রম করতে হয়, তারপরে গিয়ে চ্যানেল মনিটাইজ হলে সেই ইনকামটা করা যায়, আর্নিংটা হয়। অত সহজ না বস সব কিছু, মানে আমি চাইলাম আর করে ফেললাম, অত সহজ না। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু জীবনটা বস অত সহজ না। সব কিছুর ক্ষেত্রে স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল ছাড়া কোনোদিন কিছু হয় না। আমি এখন 1 লাখে আমি বলতে পারবো যে আমি এখন 1 লাখ সাবস্ক্রাইবার আমার করে নিতে পারবো? কোনোদিন হয় না, স্টেপ বাই স্টেপ উঠছি। হ্যাঁ, আর সব কিছু তো সম্ভব হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্ট না থাকলে কিছুই হতো না। তো এই কিছু কিছু মানুষের ধারণা না, আমাকে সেদিনকে একজন বলছে ইউটিউব ভিডিও বানাও মানে তো অনেক টাকা ইনকাম করো না। হ্যাঁ হ্যাঁ, মানে ব্লগ করা মানেই শুনলেই মানে অনেক টাকা ইনকাম করো, তার পিছনে যে কী কী ডেডিকেশন, কী কী খাটনি, কী কী হার্ডওয়ার্ক থাকে সেগুলো কেউ দেখে না। কি বলবে বলো গাইজ, এইসব মানুষদেরকে কিছু বলার নেই। জাস্ট মানে অবাঞ্ছিত কথাবার্তা বলা মানুষদের সাথে কম কথা বলাই ভালো, তাদের থেকে দূরত্ব বজায় রাখাটাই বেটার। আমি তাই মনে করি। তার কারণ যারা মানে কিছু জানে না, মানে সেরকমভাবে মন্তব্য করে ফেলে, তাদের থেকে বস দূরে থাকাই ভালো। তো চলো, আর বেশি কথা বলবো না, এখন একটু গান শুনে নিই। এয়ারড্রপস নিয়ে এসছি সাথে, এখন তারপরে গান টান শুনে পরে গিয়ে তোমাদের সাথে আমার নিচে গিয়ে একবারে কথা হচ্ছে। চলো, আমি সন্ধ্যে দিয়ে একবারে সব কমপ্লিট করে নিচে চলে আসলাম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো। তো সারাদিনে কি করলাম না করলাম দেখতেই পেয়েছো। আর আজকে চেস্টের ওয়ার্কআউটটা দুর্দান্ত হয়েছে, একদম ফুল প্রেসার দিয়ে করেছি। আর আজকে কেবল ক্রসটা নিচে এসে মেরেছি, তার কারণ যেহেতু আমি রাবার ব্যান্ডটা দিয়ে মানে করে মারি, তো নিচে সিঁড়ির রেলিং এর সাথে না ওটাকে আটকে ওইভাবে মেরেছি। বেশ ভালো ছিল, এখানে বেশ ঠান্ডা ছিল ওই জায়গাটা। আমি বেশ 3 সেট করলাম, খুব ভালোভাবে হয়েছে। আর এমনিতে তো ডাম্বেল প্রেস, ইনক্লাইন ডাম্বেল প্রেস তো করেছি, ডিক্লাইন করেছি, তো সব করে একদম মানে একদম ফুল টু এক্সারসাইজ হয়েছে, একদম দুর্দান্ত। তো সারাদিনে কি করলাম না করলাম সবটাই তোমরা দেখতে পেয়েছো, তো নতুন করে বলার কিছু নেই। যদি আর ভিডিওটা আর বড় করছি না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।